আসারে মিশনের একজন প্রতিনিধি আছেন আর আমি আছি মাত্র দুইজন। এরপরে এটা হয়তো লিখতে হয়েছে সেটা কথা ছিল নতুন করে আমরা চাচ্ছিলাম যে আরো 20 লক্ষ টাকা দেন, কেন এটা তো 15 থেকে 10 থেকে 15 কোটি টাকা আগে দিতে হবে ফাইনালি। এটা যখন নাকি নাম আর্টিকেল অ্যাপ্রুভ হবে তারপরে মিনিমাম একটা থাকবে, ম্যাক্সিমাম জায়গা দিতে পারে। আমার বিগত দিনে অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি আমার ইসলাম ব্যাংক করি সময় আমার জন্য শুধু মিনিমাম ক্যাপিটাল রাখা হলো 5 লাখ। এটা 1995 এর কথা, 1995 এর কথা। যেহেতু আমি ওই ইয়ার মধ্যে বোর্ডের মধ্যে আমি ছিলাম সবচেয়ে দুর্বল অর্থনীতি, আমাকে অ্যাডজাস্ট করার জন্য মিনিমাম ক্যাপিটাল রাখা হলো 5 লাখ। আমাদের সেই সময়ে ম্যাক্সিমাম আমরা পেয়েছি 72 লাখ টাকা। এখন এই যে বর্তমান যে কমিটি গঠিত হবে, এই কমিটির ওদের সাথে আলাপ করে আমরা 20 লক্ষ টাকা নির্ধারণ করলাম। যেহেতু যখন নাকি আমরা চাচ্ছি 10 থেকে 20 কোটি টাকা পার হেড দিতে হবে, একটা বিশ্ব ইসলামী ব্যাংক হবে, এটার ব্রাঞ্চ হবে সারা বিশ্বে, সেখানে 20 লক্ষ টাকা প্রাথমিক খরচের জন্য আমরা বলেছি। এটা হয়েছে তো কথা ছিল, এটা লেখা হয়েছে, কথা ছিল যারা প্রথম বর্তমানে 20 লাখ করে দিবেন তাদের এরকম দুজন নিয়ে আমরা একটা ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট করবো। যেমন নাকি বিগত সময়ও ঢাকা আসানি মিশনের প্রতিনিধি কাজী রফিকুল আলম এবং আমার এই দুজনের নামে আমাদের একটা অ্যাকাউন্ট ছিল বলে আলাদা ইসলাম ব্যাংক। সেটা আমরা গত 2012 পর্যন্ত অডিট করানো আছে। এরপরে ওই যে সেটা বললাম যে আবার বলি যে এটা দেখাটা একটু হয়েছে। কথাটা ছিল যে 3 জন বর্তমানে 20 লাখ করে দিবেন এমন 2 জন আবার আমি, এই 3 জনে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করবো, সেই জয়েন্ট অ্যাকাউন্টে সেই টাকাটা ক্লিয়ার হয়েছে। তোমার প্রশ্ন মিটিংও কিন্তু তোমার করতেছে এইসব ব্যাপার। এখন আজকে আমাদের মন্ত্রী সমাজ সিদ্ধান্ত হয়েছে টাকা পাইলে মন্ত্রী সমাজ থেকে আমরা 20 লাখ টাকার পদবি মন্ত্রী সমাজে 20 লাখ টাকা দিলে আর একজন লোক পাইলে আমরা 3 জনে ওই অ্যাকাউন্টে করতে পারি। ওই হামদাদের এমনি সাহেব আমার বন্ধু বান্ধব টাকা এনেছিলেন, কথাও বললেন, রাজিও হইলেন, পরে আবার জানালেন যে আমাকে আর একটু সময় দিতে হবে। ঠিক আছে, সময় দিব। সময় দিলে যারা আসবেন, এখন আপনাদের মধ্যে আজকে যারা আছেন তারাও যদি কেউ খুব অ্যাডভান্স হয়ে আসেন তাড়াতাড়ি, তাহলে আর একজন পাইলে আমাদের হয়। মধ্যে সমস্ত একজন তো আমরা পেয়ে গেছি। আমি তো ব্যাংকের পক্ষ থেকে থাকবো, আর মন্ত্রী সমাজের পক্ষ থেকে কমিটির সিদ্ধান্ত নেবে কাকে দিবে। যদি মন্ত্রী সমাজে একজন, আমি একজন, 2 জন, আর একজন 20 লাখ টাকা দিলে আমরা একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে বলবো ইনশাল্লাহ। সেই অ্যাকাউন্টেই টাকা জমা হবে এবং যারা টাকা জমা দিবেন তাদের অবগতির মাধ্যমে এই টাকাটা খরচ হবে। মানে এত বড় কাজ। এখনই কিন্তু কেউ কেউ উৎসাহ দেখাচ্ছেন যে আমরা জাম্বিয়া যাব। তো জাম্বিয়া যাব, আজকে উপস্থিত করতে পারি নাই। একজন মহিলা সদস্য আমাদের আছেন, উনি বলেন যে ভাই আমি কাজ করতেছি দুবাইতে আর জাপানে, বোধহয় আমি 2 জায়গায় কাগজ করে পাঠাইছি, আর মালয়েশিয়া পাঠাবো। 3 দেশ থেকে উনি বললেন যে আমরা বাংলাদেশ থেকে, একটা কথার কথা আর কি, বাংলাদেশ থেকে ব্যাংক করার জন্য কোনো টাকা আসা কোনো তদন্ত করবে না, আমি বাইরে ব্যবস্থা করতেছি। এই তুমি বলেন নাম তো লেখা রাখো, রোশনার বেগম। উনি একজন আমাদের মনে করেন গুরুত্বপূর্ণ উদ্যোক্তা হতে যাচ্ছে, ওনার তরফ থেকে এরকম প্রস্তাব আছে। বাংলাদেশ থেকে আমরা ব্যাংকটা প্রমোট করতেছি। আমরা গত রেজলিউশনে কিন্তু আমরা বলেছি যে আমরা বাংলাদেশ থেকে 2 জন গিয়েছিলাম, মাত্র 6 দিনে আমাদের বোধহয় 6 লক্ষ টাকা মতো খরচ হয়েছিল। ব্যাংকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেলাম। সার্টিফিকেট পেয়ে ওই দেশের একজন, এই কথাটা পয়েন্টে আসা দরকার, ওই দেশের একজন তবলিগের সাথী আমাদের ব্যাংকের সমস্ত খরচ উনি বহন করছে তৎকালীন সময়। এই যে 6 লাখ টাকা দেওয়া ব্যাংকে
অ্যাকাউন্ট করা, তারপর যাতায়াত তমুক সময় আমাদের খাওয়া দাওয়া শুরু করে আমাদের হোটেলের ভাড়াটা লাগছে, হোটেলে খাইতে অনেক সময় বাইরেও খাইছে আমরা, তো হোটেলের ভাড়াটা শুধু আমাদের দিতে হয়েছে। আর বাকি বাইরের যত টাকা আছে সব টাকা ওইখানকার এক বদল লোক, তবলিগের এক সাথী, উনি সব বিয়ার করেছে। ওরা তবলিগরা বিশ্বব্যাপী ইসলামী ব্যাংক হোক এইটার ব্যাপারে খুব উৎসাহী, মানে তারা তো রেগুলার তালিম করে, এমনি সময় তাদের ভিতরে ওই ইসলামিক স্পিরিটটা আমি মনে করবো অনেক জাগ্রত, অনেক শক্তিশালী। তো সেই হিসাবে ওখানে আমরা ব্যাংক করে আসলাম, কিন্তু অসুবিধা হলো যে বাংলাদেশে এসে দেখি ওই ইয়ে নাই, কি বলে টাকা পাঠানোর অ্যারেঞ্জমেন্ট নাই, মানে লিগেলি টাকা নেওয়া যাবে না। আমাকে বলা হলো যে আমরা যদি 2 কোটি টাকা খরচ করেন তাহলে আমরা স্পেশাল মানি 2 কোটি টাকা মানে ঘুষ দেন, তাহলে আমি বলি আমার ঘুষ দেওয়ার নিয়ত নয় ইসলামের কাছে, আর দেওয়ার সুযোগ নাই, কাজে আমি 1 কোটি দিব না। তো আমার চেষ্টায় অনেকটা বলতে গেলে গত 10 বছরে বাংলাদেশ ব্যাংক মানে রাজি হয়েছে এরকম, হ্যাঁ আমাদের পলিসি হয়ে গেছে, এখন আপনি দরখাস্ত করেন। তখন আমি 2020 সালে দরখাস্ত করলাম, 2021 সালে আমাকে বাংলাদেশ ব্যাংক থেকে, আমি সঙ্গে বলতেছি অনেক ঘটনা আছে, 2021 সালে বাংলাদেশ ব্যাংক থেকে আমাকে চিঠি দিল যে হ্যাঁ তুমি তোমার সাথে যারা আছে তাদের সাথে একটা এগ্রি করো, তারা কিছু টার্মস এন্ড কন্ডিশন এগুলো ফুলফিল করো, ঠিক আছে তুমি টাকা 100 কোটি টাকা চেয়েছিলাম, 100 কোটি টাকা তোমার নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এরপরে করোনা শুরু হয়ে গেল, আমি ওই মন্ত্রী সমাজ নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলাম, সেই কারণে তোমাকে আর হইতে পারি এই পর্যায়ে ছিল। এখন আমি নতুন করে এখন শুরু করতে যাচ্ছি, এ হলো মোটামুটি পিছনের ইচ্ছা। সামনে এই টাকাটা যেটা বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দিল যে হ্যাঁ নেওয়া যাবে, টাকাটা কি জাম্বিয়া নিতে হবে? জি, জাম্বিয়া নিয়ে সেটাকে টাকা জাম্বিয়াতে জমা করতে হবে, দেন তারা অ্যাপ্রুভ করবে। ওই জাম্বিয়া আমরা যেটা পেয়েছি সেটা আমাদের ব্যাংকের নামে ওই দেশের গভর্নমেন্ট একটা অ্যাপ্রুভাল দিয়েছে যে তোমরা প্রসিড করতে পারো। এখন ব্যাংক পরিচালনার জন্য রিকুইজিট মানি যেটা লাগে এটা পেড আপ ক্যাপিটাল লাগে, ওই পেড আপ ক্যাপিটালটা আমাদের সংগ্রহ করার পরেই আমরা কিন্তু ওই ব্রাঞ্চ ওপেন করার লাইসেন্স পাবো। পেড আপ ক্যাপিটাল তারা বললো যে আমাদের দেশে মাত্র তৎকালীন সময় 2010 সালের কথা বলছি, 2010 সালে মাত্র 75 কোটি টাকা দিলেই ব্যাংক এই অপারেশন দিতে পারত। ওরা বললো যে যেহেতু তোমাদের ইচ্ছাটা আছে তোমরা সারা বিশ্বব্যাপী করবা, কাজে ফান্ড তোমরা একটু বেশি নিয়ে আসো। তখন আমরা সেই সময় ক্যালকুলেট করছিলাম যে আমরা 500 কোটি টাকা নিয়ে যাবো, 500 কোটি টাকা নিয়ে যাবো। তো আমার যে একটু অভিজ্ঞতা ছিল আমার ইসলাম ব্যাংক করার, তাদের দেশ বিদেশে আমাদের যোগাযোগ ছিল, সেই যোগাযোগের মাধ্যমে আমরা প্ল্যান করছিলাম যে আমরা 500 কোটি টাকা না 1000 কোটি টাকা টার্গেট করছিলাম যে 500 কোটি টাকা হয়ে গেলে আমরা ব্যাংক ওইখানে শুরু করে দিব। তারপর বাংলাদেশে আমরা ওটার ব্রাঞ্চ হিসাবে ইয়ে করবো। তা আমাদের কথা ছিল যে বাংলাদেশে কর্পোরেট অফিস আমরা বাংলাদেশে রাখবো, যেহেতু বিদেশে যে 30টা যোগাযোগ ওটা ম্যাক্সিমাম বাঙালি, আর বাইরের লোক আছে, বাঙালি বন্ধু হিসাবে বাইরের লোক আছে, সেই হিসাবে কর্পোরেট অফিসে থাকবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে আমরা ব্যাংক কন্ট্রোল করবো, হেড অফিস থাকবে জাম্বিয়া। ব্যাংকটা জাম্বিয়া, ব্যাংক তো আমাদের, তুমি জাম্বিয়া কো, তাইলে আমরা কেন জাম্বিয়া যাচ্ছি কেন? এই বিষয়টা একটু পরিষ্কার হবে। আমরা কেন বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে বাংলাদেশে ব্যাংক করতেছি না, আমরা কেন জাম্বিয়া যাচ্ছি? বাংলাদেশে ব্যাংক করা, ইসলামী ব্যাংক হোক যে কোনো ব্যাংক হোক, খুব কঠিন ব্যাপার। খুব কঠিনটা সহজ হয় যদি গভর্নমেন্টের সাথে খুব দহরমহল থাকে, 1। আর 2 নম্বর হলো সেই সময় ছিল 200 কোটি টাকা, 200 কোটি টাকা ব্যাংকের পেড আপ ক্যাপিটাল দেখাইতে হবে, আর তার সাথে সম্মানী দিতে হবে আর 200 কোটি টাকা। 400 কোটি টাকা ইসলামের নাম হোক যে কোনো নাম হোক, 400 কোটি টাকা দিলে বাংলাদেশ ব্যাংক থেকে 400 কোটি টাকায় শুধু না
গভর্নমেন্টের খুব কাছের লোক হতো। এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করা আমাদের দ্বারা সম্ভব ছিল না। আর মেন উদ্দেশ্য ছিল আমরা বিশ্বব্যাপী একটা ব্যাংক করবো, কারণ আমি তো আলাদা ব্যাংক বাংলাদেশে করলাম, তাহলে বাংলাদেশে আর একটা ব্যাংক করার ইচ্ছা আমার ছিল না। তার সাথে ওইটাও একটা কারণ ছিল, বিশ্ব ইসলাম ব্যাংক করার জন্য শুধু বাংলাদেশে আমি চেষ্টা করি নাই, কি বলে জাম্বিয়ার চেষ্টা করি নাই। আমরা লন্ডনে আমাদের লোক গিয়েছিল 2 বার, লন্ডন থেকে শুরু করা। আমেরিকা থেকে আমার কাছে লোক পাঠানো হয়েছিল যে যদি আমেরিকাতে এডমিশ করে করো তাহলে আমি 100 কোটি টাকা দিব আর বাকি হবে। অর্থাৎ আমরা ওই যে 30টা দেশের সাথে যোগাযোগ করলাম, তাদের কথা এই শর্তটা খুব একটা দেওয়া হয় না যে লন্ডন থেকে বিয়েতে করতে হবে। এই নিমিত্তে আমরা জাম্বিয়ার সরকার থেকে একটা ইনভাইটেশন পাইলাম। জাম্বিয়ান সরকার এই যে রেজলিউশন তো আমরা সেটা প্রথমে লিখেছি, জাম্বিয়ান সরকার বলে যে তোমাদের দেশে আমরা খোঁজ খবর নিছি, ইসলামী ব্যাংক ভালো চলছে, কাজে তোমরা আমাদের দেশে এসে ইসলামী ব্যাংক করো। সেই সুবাদে আল্লাহ ইসলাম ব্যাংক থেকে আমি আর ইসলাম ব্যাংক বাংলাদেশ থেকে আব্দুল চৌধুরী নামে সিলেটি আমরা 2 জন সেখানে গেলাম। আর আমাদের ব্যাংক করে এইটা হলো মোটামুটি প্রেক্ষাপট। সেই হিসাবে আমরা ওইখান থেকে শুরু করতে চাই। ওই লাইসেন্স দিয়েই ওই তারা যা ইনভাইটেশন লেটার দিচ্ছেন, এই লেটারের মধ্যে লেখা আছে যে আমাদের লাইসেন্স দিয়ে তোমরা সাব সাহারান কান্ট্রি বলা হয়, 27টা কান্ট্রির মতো, সব দেশে তোমরা একই লাইসেন্স দেবে বসে। তো এইটা গেল ব্যাংকিং সাইডের আমাদের সুবিধাটা। আরেকটা সুবিধা পরবর্তী পর্যায়ে যেটা আমরা দেখলাম, ব্যাংক করার সময় আমাদের বাংলাদেশি একজন মাওলানা ওইখানে তৎকালীন সময় প্রায় 15-20 বছর যাবত আছেন। উনি আমাদেরকে উৎসাহিত করলেন, যাতে একটা পেপার কাটিং নিয়ে এসে বললেন যে দেখেন আপনারা তো ব্যাংক করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা চাইব না তো বেগের লোক। তো সেই ক্ষেত্রে আমার একটা আবদার, এই যে দেখেন জাপান থেকে 5,000 ফ্যামিলি আসতেছে এখানে সেটেল হওয়ার জন্য। তো সেখানে 1 নম্বর ইন্ডিয়া, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর চীন, 4 নম্বর জাপান। এই 4টা দেশ থেকে আমাদের বললো যে হাজার হাজার লোক আসতেছে। তো ওই দেশে যাওয়ার মানেটা কি? মানে হলো ওই দেশের জায়গাটা খুব উর্বর, আর সেখানে মাত্র 2 কোটি লোক আছে যেখানে কি বাংলাদেশের প্রেক্ষাপটে থাকা দরকার আসবে। অর্থাৎ বাংলাদেশের চেয়ে 5 গুণ বড় হলো ওই দেশটা, কিন্তু লোক আছে মাত্র 2 কোটি। ওরা বললেন যে আপনার ইচ্ছা করলে এখানে 1 কোটি লোক আপনার চাকরি করতে পারবেন। আর বাংলাদেশের অবস্থা উনি নিজেই বললেন কয়েকদিন পরে তো বাংলাদেশে যেভাবে যে হারে লোক বাড়তেছে ইয়া করতেছে, বলে তো বাড়ি ঘর করার টাকা পাওয়া যাবে না। এগুলো এক। আর 2 নম্বর, এটা আমরা কম বেশি সবাই জানি যে আমাদের দেশে বেকারত্ব সব সর্বনাশের মূল। এই বেকারত্বের কারণে যে মাদক আজকে সব সর্বনাশ বলা হয়, এর প্রেক্ষাপটটা কি? মাদক কেন গ্রহণ করে? যারা নাকি লেখাপড়া শিখছে তাদের অবস্থা এরকম। আসেন আসেন, তাদের অবস্থা এরকম যে লেখাপড়া শিখলাম, এখন তো চাকরি বাকরি করতে হবে, করতে হবে। কোথায় চাকরি? কোথায় চাকরি নেই, ব্যবসা নাই, তখন এই নেশাগ্রস্ত হয়ে যায়। এটা হলো একটা বড় কারণ। আর 2 নম্বর, কম বেশি আমরা সবাই জানি, মালয়েশিয়ার জঙ্গলে যাইয়া আমাদের দেশের লোক পয়সা কইলা শেষ হয়, তারপরে ভূমধ্য সাগরে কইরা শরীর সমাধি হয়। এই ধরনের যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটতেছে, এর পিছনে তো বেকারত্ব। তো আমরা খুব উৎসাহিত হইলাম যে ঠিক আছে, আমরা তাহলে এই দেশে লোক নিয়ে আসবো। সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হইতে পারে, প্রাইভেট হইতে পারে। ওই দেশে জমিদারি সিস্টেম কিন্তু এখন আছে, লক্ষ লক্ষ একর জমি এক একটা জমিদার আন্ডারে। ওরা ইনভাইট করতেছে যে আমাদের জায়গাগুলো আমরা চাষাবাদ করতে পারতেছি না, তোমরা এসে চাষাবাদ করো। সেই সুবাদে আমরা পরবর্তী পর্যায়ে ওনাদের বলে আসলাম ঠিক আছে আপনারা আমাদেরকে ভ্যাকসিন ফিগার দেন। ওনারা পরে শুধু খালি
ওই জাম্বিয়াতে 16 লক্ষ বিঘার 2টা প্লটের ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করলেন লিখিত হবে। ওই দেশের একজন এমপিও ছিলেন এর সাথে, যে এই 16 লক্ষ বিঘা আপনারা লিজ দিতে পারবেন, কিনে নিতে পারবেন বা অন্য নিতে পারবেন, আমরা আসেন। ওইটা নিয়ে আমরা তৎকালীন সরকারের বাণিজ্য মন্ত্রী কি বলে ক্যাপ্টেন কর্নেল ফারুক খান নিয়ে বিরাট এক সম্মেলন করলাম। ওই সম্মেলনে বাংলাদেশে যত ওই আফ্রিকামুখী যত প্ল্যান প্রোগ্রাম দেখেন না, আমাদের ওই প্রোগ্রামের পরে বাংলাদেশ গভর্নমেন্ট ফরেন মিনিস্ট্রিতে একটা টিম করে যে তারা বলছে যাচাই বাছাই করে আসে। ওরা 4টা দেশে এসে যাচাই বাছাই করে তারপর যে মিটিং টিটিং দিচ্ছে করছে, তার কাগজপত্র আজকে কি কোনো কাগজপত্র দেওয়া হয় না নাকি? আর পুরাতন চিঠিটা করলো কি বলবো, এই যে ওই যে উনি তো নতুন আসছেন, হ্যাঁ গত মিটিং এর তো না এই মুরব্বী কি গত মিটিং আসছিলেন না? ওনাকে ফাইলটা দেওয়া হয়, উনি মাত্র আসছে, ওনাকে দিচ্ছি ফাইল আনতে গেছে। এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো। ওই যে মুরব্বী আসেন ওইদিকে দেওয়া হয়েছে না, ওর ভিতরে আপনার দেখবেন যে এইসব কাগজপত্র আমাদের আছে, ডকুমেন্ট দেওয়া। ইমপ্লিমেন্টেশনটা শুধু আমরা পাই নাই। আমি বাংলাদেশ গভর্নমেন্টে বলছিলাম যে তোমরা বাংলাদেশ ব্যাংকে আমাকে একটা অ্যাকাউন্ট করার সুযোগ দাও, কেনা বাইরের লোকেরা তো আমার খুব একটা বিশ্বাস করবে না। যদিও লন্ডন থেকে আসছে, আমার বাসা বেড়াইছে, ইয়ে থেকে করছে, আমেরিকা থেকে যোগাযোগ করেছে, লন্ডন থেকে 2 দিন পরেই আসছে হয়েছে, কিন্তু ওইটা তারা আমাকে দেয় না। আমি বলে যেহেতু আমাদের তো বাইরে রেজিস্ট্রেশন হয়েছে একটা, অন দ্য বেসিস অফ দ্যাট রেজিস্ট্রেশন তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলি, তাইলে তোমরাও দেখতে পারবা আমরা টাকা পয়সা কোথায় নিয়ে যায়, আর বাইরের লোকেরা মনে করবে কিন্তু এইটা আমি আদায় করতে পারি, সেরকম প্রেশার করতে পারিনি। তো সেই জন্য তৎকালীন সময় এইটা খুব জোরদার হয় না। এখন আর পরিবেশ পরিস্থিতি একটু আগে বললাম যে ওই গভর্নমেন্টের তরফ থেকে ওই যে আরেকটা কাজ করতে হইতো আমরা বুঝা নিয়ে, অর্থাৎ সন্তুষ্ট করতে হইতো, এইটা আমি মোটেই একমত ছিলাম। তো সেই জন্য আর তৎকালীন সময় হয় না। তো এখন আমি মনে করি যে যদি আল্লাহ পাক কবুল করে, এবং আল্লাহ পাক কবুল করার সমূহ সাইন কিন্তু আপনাদের সামনে আছে, যে যেটুকু আমরা করেছি, কেন একটা গভর্নমেন্ট দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, এটা তো একটা প্রেক্ষাপট অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে তৈরি হয়েছে, এবং আমরা গিয়েছি, তাদের সহযোগিতা পেয়েছি, গভর্নমেন্ট আমাদেরকে ইনভাইট করছে, সেই অনুযায়ী আমরা ওখানে যথেষ্ট সম্মানও পেয়েছি। আমরা শুধু খালি শেষের দিন কাগজপত্র সব কমপ্লিট করে শেষের দিন শুধু খালি সেন্ট্রাল ব্যাংকে যে সিগনেচার করছি, এর আগে সব কাগজপত্র আমরা ওই হোটেল লবিতে বসে করছি। তো এছাড়া বাংলাদেশ গভর্নমেন্টও বিশেষ করে কাগজপত্র দেখবেন ফরেন মিনিস্ট্রিতে আমাদের আলোচনার প্রেক্ষিতে বিরাট মিটিং করছে, 2টা মিনিস্ট্রি একত্র হয়ে। এগ্রিকালচার মিনিস্ট্রি গভর্নমেন্টের আমার মনে হয় কমপক্ষে 15 থেকে 20টা ডিপার্টমেন্টকে ডেকে এনে তারপর মিটিং করে আমাদের পক্ষে রেজুলেশন দিচ্ছে যে হ্যাঁ, যদি গভর্নমেন্ট যায় বা গভর্নমেন্টের বাইরে কেউ যায় ওই ইয়ে করার জন্য, কি বলে ওই ব্যাংক করার জন্য, তাহলে কি কি সুবিধা দেওয়া হবে এই কাগজ করে রেজুলেশন দেওয়া আছে। অর্থাৎ যেটা আমি বলতে চাই, জার্মান গভর্নমেন্টের জার্মান ডেভেলপমেন্ট এজেন্সিও কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়ে চিঠি দিচ্ছে, সেই চিঠিও আমাদের দেওয়া হয়েছে। জার্মান গভর্নমেন্টের রেকর্ডপত্র প্লাস বাংলাদেশ ব্যাংকের রেকর্ডপত্র, এই দুইটাই আমাদের কাছে আছে। এখন এটা কার্যকরী করার দায়িত্বটা এটা আপনাদের সবার উপর নির্ভর। আপনারা যদি আগে আসেন তাহলে ইয়ে হবে। তবে আমি আবারও বলবো, আমার আল্লাহ ভাই চেয়ারম্যান করার যে অভিজ্ঞতা আছে, আমি 1.5 বছর কিন্তু আল্লাহ ভাই ইসলাম ব্যাংকের অ্যাক্টিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। চেয়ারম্যান সরকার চাকরি করতেন, আমাকে ওনার রুমে বসায় দিলেন, তো আমি ওনার চেয়ারকে সম্মান করে আরেকটা চেয়ার নিয়ে বসে তারপর আমি ব্যাংকের
এটাকে ওভারসি করতাম, শুধু দেখতাম আর কি হচ্ছে না, আর তো কিছু কাজ ছিল না, ফোনের কাজ ছিল। তো সেই সব অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে বিশ্বব্যাপী ব্যাংকটা করতে যাচ্ছি, এটা তো একটু কঠিন। তবে যেহেতু মোটামুটি একটা যোগাযোগ করা আছে, আপনাদের দোয়া আমার সহজতা পাইলে আল্লাহ যদি কবুল করেন, তাহলে বোধহয় খুব অসুবিধা হওয়ার কথা না। আর যেটা আমি বললাম যে এর সাথে যে শুধু ব্যাংকিং না, এর সাথে বেকারত্ব দূর করার যে একটা বিরাট মহান পরিকল্পনা রয়েছে। এবং আমরা জাম্বিয়ার ব্যাপারে আরেকটু বলি, জাম্বিয়াতে ওয়ান অফ দি থার্ড বিগেস্ট পোল্ট্রি ফার্ম হলো বাংলাদেশ, কিন্তু সেটা আমি দেখতে পাই। কিন্তু পেট্রোল পাম্প এবং হসপিটাল বাংলাদেশে আছে, এটা আমি দেখেছি। আর আমাদের তো তহবিল, তাহলে জাম্বিয়া আপনাদের জন্য খুব ফেভারেবল একটা পরিবেশ তৈরি করে রাখছে। জাম্বিয়াতে অনেকে যাওয়ার জন্য কথাও বলছেন। আমরা তো মাত্র এই মাসের 7 তারিখে একটা মিটিং করলাম, আর আজকে একটা মিটিং করলাম। এখন আপনাদের তরফ থেকে যদি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাই, তাহলে খুব দ্রুত আমরা আগাইতে পারি। এবং এই সরকার, বর্তমান সরকার, আমার মনে হয় আমাদের কাজটাকে পজিটিভলি নেবে। মানে আমরা কোনো হাইড সিক করতেছি না। বাংলাদেশ ব্যাংক যে আমাদের চিঠি দিলেন, এটা অবশ্যই জাম্বিয়ান গভর্নমেন্টের ডকুমেন্ট দেখে চিঠি দিলেন। ওরা দেখছেন সার্টিফিকেট আছে, তারা যেভাবে হোক পরীক্ষা নিরীক্ষা করি তারপরে আমাকে চিঠি লিখলেন। তারপরে কর্নেল ফারুকানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই জন্যে, এইটার ব্যাপারে একদম নির্লোভ, কোনো লোভ লাসা ছাড়াই আমাকে সহযোগিতা করেছে। উনি তো এক মিটিং এর সাথে ওনার বিরাট বক্তব্য দিলেন, চাচা একটু সদয় বসে দিলেন ওনাদের। সেই বক্তব্যের প্রেক্ষাপটে কমার্স মিনিস্টার ছিলেন, আবার এমনি সরকারের খুব ঘনিষ্ঠ ছিলেন। ওই বক্তব্যটা কিন্তু আমাদের জন্য খুব উপকার হয়েছে। বাংলাদেশের সব গভর্নমেন্টের কাছে যাওয়া হইলে ওই বক্তব্যের প্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে যে কমার্স মিনিস্ট্রি চিঠি দেবেন, সেটা কিন্তু ওনার কাছে। কমার্স মিনিস্ট্রি আমার পক্ষে চিঠি দেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাকে চিঠি দিচ্ছে। এবং সেই চিঠির প্রেক্ষিতে এর আগে অবশ্য আমি সারা বিশ্বে যোগাযোগ করেছি, আমি নিজে দু একটা দেশ সফরও করেছি এর প্রেক্ষিতে। এখন আমাদের কাজটা যদি আমরা ধীরে স্থিরে আগায় যেতে পারি, তাহলে হয়তো খুব বেশি দিন লাগবে না, এটা রেজাল্ট আপনারা দেখবেন। সংখ্যায় মোটামুটি এলো কথা হলো। এখন আরো যারা উপস্থিত আছেন, এখন বলেন আপনারা আমাদের কিভাবে সহযোগিতা করবেন। আপনাদের এই কথার প্রেক্ষিতে এটা তো হয়তো বলবেন যে আমরা তো মাত্র শুনলাম, শোনার প্রেক্ষিতে কিছু বলেন, এরপর তো চিন্তা করার জন্য কিছু কাগজপত্র দেওয়া হচ্ছে, তারপর যোগাযোগ ইনশাল্লাহ করবেন। আর গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এইটাকেই আমরা ওই ব্যাংকের আপাতত হেলে হিসেবে আমরা এটা দেখাবো। এখানে বলা হয়েছে 2 জন লোক নিয়োগ করা হয়েছিল। আমি দুঃখের সাথে বলতে চাই, তখন কিন্তু ওনারা না করে না, আমরা কাজ করতে পারবো না। একজনে বাংলাদেশ ব্যাংকের যিনি সেক্রেটারি ছিলেন, ডিএমডি ছিলেন, উনি কিন্তু কিছু কিছু কাজ করছেন না। ওই আব্দুল্লাহ জানো নাকি মাহমুদুল্লাহ কেন আসে নাই? হ্যাঁ, পথে আছেন, ভুলে গিয়েছিলেন সকালে বিকেলে মনে করেছেন। এখন ওনার পিছনে বলাটা কথাটা বললে হয়তো বিপদ হবে কিনা, যেহেতু জাতীয় স্বার্থে বলা যায়, যে লোক একটা মিটিং আগের থেকে কল করা আছে ভুলে যায়, তার দ্বারা তো আমরা এত বড় একটা বিরাট প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে পাবো না। হ্যাঁ, তো উনি যতদূর পারেন এতদিন আমাদের সহায়তা করবেন। ওনার বিরাট একটা অভিজ্ঞতা আছে, প্রায় 5 বছর ছিলেন আলাহাবাদ কাছে, তারপর টিম হিসেবে কাজ করছেন। তো এছাড়া আমি প্রথমেই অনুরোধ করতে চাই, আপনারা মেহরবানি করে এখানে যে ধরনের লোক দরকার, আপনারা মোটামুটি সবাই উপলব্ধি করতে পারতেছেন, সেই ধরনের লোক আমাদেরকে কখন দেওয়ার ব্যবস্থা করেন। আর তার সাথে সাথে ইনভেস্টার, এই যে আমাদের এই যে হুজুর আছেন, ওনার তো ওই মনে করেন সারা দুনিয়ায় যোগাযোগ আছে, বাংলাদেশেও যোগাযোগ আছে। তো কেন যে আজকে কাউকে নিয়ে আসতে পারেন নাই, আমি বুঝতে পারলাম। আশা করছিলাম যে ওনাকে চিনেন তো আমরা সবাই,
মাওলানা কারি হাবিবুল্লাহ বাংলাদেশ সাহেব, উনি তো আপনাদের সবারই পরিচিত। তো উনি আশ্বাস দিচ্ছেন মালয়েশিয়া এবং বিভিন্ন দেশ থেকে উনি কিছু স্পন্সর জোগাড় করে দিতেন। আগে অবশ্য দু একটা কোম্পানির নাম বলতে চাই না, দু একটা কোম্পানিতে আমার পাঠাইছিলেন, সেটাতে কন্টিনিউ করতে পারি নাই। তারপরে আমাদের বাইরের দেশের লোক আমেরিকার এক ভদ্রলোক, উনিও এসে আমার সাথে কথাবার্তা বলছিলেন আমার ব্যাপারে। মানে এরকম আমি মনে করি ওনার হয়তো একটু বেশি আছে, আপনাদের কম বেশি সবারই আছে। ঢাকা আছে এই বিষয়ে তো সারা বিশ্বব্যাপী তাদের যোগাযোগ আছে, আপনাদের কম বেশি সবারই আছে। আপনার সবাই কম বেশি অবদান রাখতে পারেন। যেমন নাকি আমাদের এই যে হারুন রশিদ ভাই, ওনার মেয়ে থাকে কানাডা, উনি কানাডা থেকে স্পন্সর করলেন, এখানে উনি অনলাইন ডাইরেক্ট হিসেবে থাকেন। এবং আপনাদের কম বেশি বাইরে যোগাযোগ আছে, বাইরে তো মনে করেন 10 কোটি 15 কোটি টাকা, খুব বেশি কিছু টাকা না, আর ইচ্ছা করলে দিতে পারবে। তা আবারও বলি, বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাদের সহযোগিতা করে, তারা যদি আমাদের শর্ত মেনে নেয়, তাহলে খুব সহজে বাইরের থেকে আমরা ফান্ড দিতে পারবো। আর একটু আগে যেটা বললাম, যে আমাদের মহিলা সদস্য উনি যেভাবে বললেন যে উনি 3 দেশ থেকে ফান্ড জোগাড় করে দিবেন, এরকম প্রস্তাব আরো কিছু আমাদের আছে। অর্থাৎ আমার যতদূর বিশ্বাস, আমাদের কাছে তো এটা অনেক বড়, কিন্তু আমার আল্লাহ পাকের কাছে খুব ছোট্ট, এটা কোনো ব্যাপারই না। উনি কোন ফায়কন বলে তারপর যদি মানুষের মনটা একটু ঢুকে দেন যে হ্যাঁ, তাদের বিশ্বব্যাপী এই আপনাদের আমি একটা বড় কথা বলে রাখি, আমার জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন। আমরা এই ব্যাংকটা সাকসেসফুলি করতে পারলে ঠিক 5টা মহাদেশে 5টা ইনভেস্ট করে আমরা 5টা বিশ্ব ইসলাম ব্যাংক করবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যদি ওইটা হয়ে যায়, বিশ্ব ইকোনমিতে আমাদের একটা অবস্থান হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আমরা অনেক কাজে অনেক সুবিধা সারা বিশ্বের থেকে আদায় করতে পারবো। যেটা বললাম, আপনার দোয়া করেন, যদি আল্লাহ কবুল করে, এটা তো আল্লাহ পাকের কাছে কিছুই না। আল্লাহ পাক তখন লোকও জোগাড় করে দিবেন, টাকাও জোগাড় করে দিবেন, আর যেটুকু দিচ্ছেন এটুকু আল্লাহ পাকে মেনে না। লন্ডনে 2 বার গেছে আমার লোক, সেখানে সুইটেবল কোনো পরিবেশ পান নাই। আমেরিকা থেকে ডাকছে, কিন্তু আমরা যাইনি। কিন্তু এই যে জাম্বিয়ার থেকে আমাদের যে ডাইরেক্ট ইনভাইট করে নিয়ে গেল, এটা তো আমার একটা খেলা বলতে গেল। আল্লাহ চাচ্ছে যে তোমরা ওই খ্রিস্টান দেশে যে ইসলাম ব্যাংক শুরু করো, এটা কি আমরা গেলে তো এখানে পাঁচটা দিত, কিন্তু ওনারা বাংলাদেশের লোক পাঠাইছেন, ইনকোয়ারি করছে, এরপর থ্রু ভায়া লন্ডন আমাদেরকে ইনভাইট করছে, ভায়া লন্ডন আমাদেরকে। এটা তো আল্লাহর মেহরবানিতে হয়েছে, না হলে আমাদের মতো লোক, বিশেষ করে আমার মতো লোক, আমার তো সামাজিক অবস্থান অন্য অবস্থান চিন্তা করলে আমি এরকম কল্পনা করতে পারতাম না। কিন্তু আল্লাহ পাকের কিছু পরিচয় আমাকে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। পিছনেরটা বাদ দিয়ে এইখানে আসার জন্য সাহস করতাম না, আমাকে আসতে সাহস করতাম না। এই যে একটা পরিবেশ আল্লাহ পাক দিল, এটা কি আল্লাহ মেহরবানি না? কিছুদিন আগে যে করোনার নামে সারা বিশ্ব তোলপাড় করে ফেলেন, এর থেকে কি আল্লাহ সত্যি আমরা কিছু বুঝি না? আল্লাহ যে পুরাপুরি অ্যাক্টিভ, এটা তো মধ্যে মধ্যে দেখায়। কিছুদিন আগে করোনা দেখাইলেন, আমার তো মনে হয় যে করোনা বা আমাদের দেশের অবস্থা যদি কোরআন শরীফের আগে নাজিল হইতো, মামা সব বলতে পারবো, তাহলে কোরআন শরীফ হয়তো থাকতো না। আছে না, মানুষদেরকে তৎকালীন মানুষদেরকে ব্যাংক দিয়া, তারপরে রক্ত দিয়া, তুফান দিয়া, জ্বর দিয়া, ভূমিকম্প দিয়া মানুষ ধ্বংস করেছে, আল্লাহ বলছে না? তা আমাদের দেশে তো এরকম কিছু কিছু হচ্ছে। অর্থাৎ আল্লাহ যে পুরোপুরি অ্যাক্টিভ এবং সমমত যদি উনি অ্যাকশন নেন, তা তো দেখাই যাচ্ছে। এবং আমার জীবনে এইটা সহ আরো কিছু ঘটনা আছে, যে আমি আল্লাহ পাককে মোটামুটি এত কাছে পাচ্ছি বা পেয়েছি, যাতে করে অন্যদিকে সরতে আমার খুব কষ্ট হয়, খুব ভয় লাগে। যে মানে খামখেলি করা, তাড়াহুড়া করে ঘুষ দেওয়া, মানে খারাপ কাজ করা, এটা আমি সহজে পাই না, এটা হয় না।
কেন এই যে জায়গাটা কোথায় বলেন? একটু আগে বলতেছিলাম যে কাজী কিবরিয়ার পদবতে আমরা এই জায়গাটা পাইলাম। লাল মাটির মতো জায়গা, এই লাল মাটির বাসিন্দারা আছেন। আপনারা বলেন তো দেখি, এত সহজে কি এই জায়গাটা পাওয়ার সম্ভাবনা ছিল? এটাও তো আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক দেখাইতেছে, হ্যাঁ তোদের এই কাজ করার জন্য এই ধরনের জায়গা দরকার। আমি মনে করি সেই জন্য পেয়েছি। এরা কাজে কি বা আমার কোনো বাহাদুরি বা কৃতিত্ব না, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ মেহেরবানি যেভাবে করতেছেন, যেটা বলতেছিলাম যে আমি যে সামান্য কিছু পেয়েছি, আমি 100% বিশ্বাস করি যে এইটা কোনো ব্যাপারই না। বিশ্বব্যাপী 5টা ইসলামিক ব্যাংক করা এটা কোনো ব্যাপারই হবে না। আল্লাহর তরফ থেকে লোকও পাবো, টাকাও পাবো। বর্তমান এই যে অসভ্য জগতে আমরা হয়তো কিছুটা হলে অবদান রাখতে পারবো। একটু পিছনে যাই, একটু আগে আমাদের মসজিদ সমাজের মিটিং হয়েছে। মসজিদ ভিত্তিক কাজ করার জন্য আল্লাহ পাক নিজে কোরআন শরীফে একবার দুইবার না, বিভিন্ন ফর্মে 92 বার বলেছেন যে তোমরা মসজিদ ভিত্তিক কাজ করো। মসজিদে গেলে একটা পরিষ্কার ছাপ্পা, মসজিদে আসলে তোমরা হেদায়েত পাইবা, বরকত পাইবা, নিরাপত্তা পাইবা। তার কিছু লাগে? আল্লাহ পাক নিজে বলছেন পরিষ্কার কোরআন শরীফে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা মসজিদ ভিত্তিক করে দেখা গেছে যে এইটাই আসল পথ। কিন্তু দুঃখের সাথে বলবো, আজকে আমরা মসজিদ থেকে দূরে সরে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই অধপতন বলতে গেলে। মাওলানা সাহেবরা মনক্ষুণ্ণ হবেন না, আপনাদের বিরাট ভূমিকা রাখা দরকার ছিল মানুষকে ইসলামের দিকে ডাকা। এবং আল্লাহ পাক তো ঘোষণা দিছে, যারা আলেম তাদেরকে তো ধমকও দিচ্ছেন, আবার সুখবরও দিচ্ছেন, তারাই খেলাফত পরিচালনা করবে। এবং সূরা ওই কি বলে মায়াদার 63 নম্বর আয়াতে আলেমদেরকে দোষারোপ করছে যে তোমরা কেন মানুষকে সঠিক পথে ডাকো না। তো সঠিক পথে ডাকার মধ্যে তো এটাও পড়ে যে তোমরা ইসলামিক ইকোনমিক্স কেন তুমি করো না, চালু করো না। সুদ ভিত্তিক সারা দুনিয়াতে ছড়াই পড়ছে কেন? কাজে আমি আল্লাহর উপরে ভরসা করে এবং আপনাদের দোয়া চাই, এই আশা ব্যক্ত করতে পারি আমাদের এটা তো আশা করে হবে। এছাড়া আরো বিরাট কিছু হওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ কবুল করে। আর আমি বলবো, আমি কিছুই করি না, সব আল্লাহ পাকের তরফ থেকে হচ্ছে। চিন্তা করে দেখা যাবে সব আল্লাহ পাক করে দিচ্ছে। মসজিদ মিশন থেকে শুরু করছি, মসজিদ মিশনও আল্লাহ ইশারা করছি। মসজিদ ভিত্তিক কার্যক্রম আল্লাহ পাক আমাদের দেওয়া বাংলাদেশ শুরু করেছে। আজকে তো বিরাট হয়ে গেছে, মসজিদ মিশন, মসজিদ কাউন্সিল, মসজিদ সমাজ, এই অনেক কিছু মসজিদ ভিত্তিক হয়ে গেছে। এবং ইসলাম ব্যাংক এটা একটা হজের উপরে ছিল, এটা হজ ব্যাংক ছিল। পরে গভর্নমেন্ট বললো যে হজের নামে ব্যাংক দিব না, কি করতে হবে, নাম চেঞ্জ করে আসো। তখন আমরা ওই হজের রোকন হিসাবে আরাফা সেই হিসাবে আল্লাহ ব্যাংক নাম দিচ্ছি। তো এটাও তো এইভাবে করা ছিল, হয়ে গেল। আমাদের কোনো ঘুষখুটিতে হয় না, সুন্দরভাবে চলছে। আর আমি শুনে খুশি হইলাম, মাহমুদুর রহমান আসেন নাকি? ওই এমনি আপনারা সবাই জানেন ইসলামী ব্যাংক ম্যাক্সিমাম কিন্তু ডুবে গেছে বলতে গেলে, কারণটা আপনারা দ্বারা বলবো না। কিন্তু একমাত্র আল্লাহর ইসলাম ব্যাংক এখনো সঠিকভাবে আছে। এটার পিছনে ছিল আমাদের রোজা এবং নামাজ। আমরা কোনো ঘুষখুটের দ্বার দেয় না, ঘুষ দিব না, পরিষ্কার কথাই ছিল। তো তার থেকে উৎসাহিত হয়ে আমি আপনাদেরকে উৎসাহ দান করতে চাই, আমরা পুরোপুরি আল্লাহকে ভরসা করে এই ব্যাংকের কাজ করে দেবো। আমার তরফ থেকে সাহায্য আসবে, এটার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ না করলে আমি খুশি হব। এই গেল মোটামুটি আবদার। এখন আপনাদের প্রতি যেটা দরকার, আবারও বলি, আমার কিছু ওই অফিসের কাজকর্ম করার জন্য কিছু যোগ্য লোক দরকার, যারা ব্যাংকিং সাইডে ইন্টারেস্টেড। এবং ওই যে এক বাবা দিয়ে আসছেন, গিয়ে তোমার কি ওই যে কি বলে, তোমার এগ্রিকালচারের ব্যাপারে কি অভিজ্ঞতা কত শুনি? এগ্রিকালচার অভিজ্ঞতা না, অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড অনেক হাই। ও আচ্ছা। আর আমি অ্যাকচুয়ালি ব্যাংকে ছিলাম, কনভেনশনাল ব্যাংকে ছিলাম। তো প্রায় 21 বছর ছিলাম। পরে এই যে ওনারা বলতেছে হারাম করতে করতে পারে বাধ্য হয়ে করে ছেড়ে দিলাম, আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক এই বিশেষ। তো এরকম আমরা কিন্তু উৎসাহী ব্যাংকার দরকার, তারপর অ্যাডমিনিস্ট্রেশন সাইডের লোক দরকার, প্ল্যানিং সাইডের লোক দরকার। আচ্ছা, ফাইন্যান্সের দিকে লোক দরকার। এই লোকগুলা আবারও বলি,
আমি আলাদা ইসলাম ব্যাংক করতে যাওয়া সময় নিচ্ছি 4 বছর। নাম্বার 1। নাম্বার 2, আমার খেয়াল আছে আমি প্রায় 89% সাথে যোগাযোগ করেছি, পেয়েছি 17 জন। আমরা যেভাবে চাই, যেভাবে কথা বলি, সেভাবে আস্তে আস্তে যত সম্ভব কম বেশি হইতে পারে আলামত করুক। অর্থাৎ একটা হিউজ পরিমাণ লোকের সাথে যোগাযোগ করার পরে এই শেষে এই আমরা ওইটুক পেয়েছিলাম, ওই নাম্বারটা পেয়েছিলাম। এখনো আজকে আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, বহুত শুকরিয়া আপনারা যে আসছেন। আপনাদের প্রত্যেকের কাছে কিছু অবদান রাখার জন্য আমার অনুরোধ করি। তার ভিতরে মনে করো আমার টাকা নেই, আমি কি করবো? ওই যে একটা উদাহরণ দিলাম, হারুন করে উদাহরণ দিলাম। ওনার কানাডা লোক আছে, কানাডার থেকে উনি একজন স্পন্সর জোগাড় করে, উনি স্পন্সর আন্ডার ডাইরেক্টর থাকে। ঠিক আপনারাও তো তাই করেন, প্রত্যেকে বিদেশ থেকে লোক জোগাড় করেন, আর নিজেরা তো টাকা দিতে পারেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের লোক জোগাড় করেন, বাংলাদেশের লোক জোগাড় করলে হয়তো অল্টারনেট ডাইরেক্টর থাকতে পারবেন না, কিন্তু বাইরের থেকে লোক জোগাড় করলে আপনার অল্টারনেট ডাইরেক্টর থাকতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2, আমাদের আল্লাহর ইচ্ছায় আলেসান কর্মন লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান আছে, ওটা পাবলিক লিমিটেড কোম্পানি। ওই পাবলিক লিমিটেড কোম্পানি মানে হলো এখানে যত ইচ্ছা আপনার ওই শেয়ার হোল্ডার পেতে পারবেন। এখন সরাসরি না আসতে বললে আপনারা ওই আলেসান কর্মনের শেয়ার কিনেন, মিনিমাম 10,000 থেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ শেয়ার কিনেন। যার পক্ষে বেশি শেয়ার আসবে উনি ওইখান থেকে ডাইরেক্টর হিসেবে আসবেন। আর যদি ডাইরেক্টর না হিসেবে আসতে পারেন, তো বলতে পারবেন যে এই ব্যাংকের সাথে আমার সম্পর্কিত আছে। তখন সারা বিশ্বে আপনার একটা যোগাযোগের সুযোগ হয়ে যাবে। যদি ব্যাংকের সাথে কানেকশন থাকে আপনাদের, তাহলে সারা বিশ্বের সাথে আপনাদের একটা যোগাযোগ সুবিধা হয়ে যাবে। সহজে যোগাযোগ সুবিধা হলে কি হবে? আমাদের দেশে যেসব বিজনেসম্যান গুলো আছেন, ওদের ফ্যাকশন ফিগার অনেক দেশ থেকে আমাদের ব্যাংকের মাধ্যমে পাবে। এবং আমাদের দেশে যাহা দরকার, সে মনে করেন এখন জায়গার দরকার। এই জায়গাটা কোন দেশে সুলভে পাওয়া যায়, সহজে পাওয়া যায়, নিরাপদে পাওয়া যায়, এইটা আমাদের ব্যাংকের লোকেরা, আমাদের ইনস্ট্রাকশন থাকলো, ব্যাংকের লোকেরা বললো। এই যে কম্বোডিয়ার কথা শুনছি, যে কম্বোডিয়াতে এরকম ধরনের খুব সহজেই অনেক জায়গা পাওয়া যায়, সেখানে লোক নিয়ে আসে। তো সেটা তারা ফুললি স্টাডি করে আমাদের ব্যাংকের মাধ্যমে এই দেশ থেকে আজকে যে এই যে বেকারত্ব, এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য ব্যবসায়িকভাবে হোক, অন্যভাবে হোক, এই ব্যাংক বিরাট অবদান রাখতে পারে। তো সেটার জন্য আপনারা সেইভাবে যতদূর পারেন সহযোগিতা করার চেষ্টা করেন। আইদার দিস ওয়ে দ্যাট ওয়ে, অথবা একজন যোগ্য লোক জোগাড় করে দেন, এটাও তো একটা সদ্গাজারের মতো হবে। ভালো লোক জোগাড় করে দিলেন, উনি আমাদের ইয়াতে করলেন যে কালকে সাথে কথা হইল, 2-1 দিন পরে হবে, ধানমন্ডিতে থাকেন, উনি হাইলি প্লেস সরকারি অফিসার ছিলেন। এইভাবে আপনারা লোক দিয়ে সহযোগিতা করেন, টাকা দিয়ে সহযোগিতা করেন, স্পন্সর দিয়ে সহযোগিতা করেন, সবাই কম বেশি সহযোগিতা করতে পারেন। আজকে যারা আসছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনারা সবাই নজর রাখবেন, খেয়াল রাখবেন। আজকের এই অনুযায়ী আমরা আপনাদেরকে ইনভাইট করবো, আপনারা আসবেন। দরকার মনে করলে আরো বড় হলে আমরা ইয়ে করবো। আর টাকাটা করলে এখানে বিরাট হল করলাম, যাতে করে 1-150 লোক জোগাড় অসুবিধা গেছে। আমরা প্রধানমন্ত্রী সবার মতামত নিতে 2-3 ঘন্টা মিটিং করলাম। আমি কিন্তু এটাই ফিল করি, এইটা বাংলাদেশিদের জন্য 1 নম্বরে, আর 2 নম্বর হলো বিশ্ব মুসলমানদের জন্য একটা বিরাট এভিনিউ নতুন করে খোলা হচ্ছে। আবারও বলি, এটা মনে হয় সারা বিশ্বের প্রায় 200 কান্ট্রিতে তবলিগের জামাত আছে, তারা খুব পছন্দ করে। তারা ব্যবসায়ী লোক, আমাদেরকে যারা ওইখানে উনি বেশ বড় ব্যবসায়ী। আমি ইয়াতে তখন জাম্বিয়া পৌঁছলাম, তখন উনি ছিলেন সাউথ আফ্রিকায়। সেখান থেকে তাড়াতাড়ি এসে আমাদেরকে রিসিভ করলেন, দেখা তারা করলেন। এই যে তারা ব্যবসা করতেছেন, যদি এরকম একটা সুযোগ পান, তাহলে তারা কিন্তু খুব খুশি হবে। এবং তবলিগ জামাত সহ অন্যান্য ইসলামিক গ্রুপের আমরা যথেষ্ট সহযোগিতা পাবো। এই জন্য 1 নম্বরে আল্লাহর কাছে দোয়া করেন, আর 2 নম্বরে সাধ্য মতো চেষ্টা করেন, তাহলে হয়তো বা আমরা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হইতে পারবো। আর একজন আমার এই যে শিবলি দাদা বললেন যে খুব তাড়াতাড়ি এটা করতে হবে এই সরকার থাকার সময়, এটা ব্যাখ্যা আমি করতে চাই না, ঠিকই আছে। এই সময় আমাদের একটা স্টেজে পৌঁছতে হবে। আমার মনে হয় মানুষ কিছু বলতে যাচ্ছেন, কিছু বলেন। আমাদের মাঝে আছেন ডাক্তার মুশতাক আহমদ,
উনি বললেন উৎসব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, উনি এগ্রিকালচারের উপর কাজ করে, কিছু বলার আছে। উনি তো আইসা মানুষ, উনি এক পা কাম দুই পা পিছান, এই তো অবস্থা হচ্ছে। আপনি এইমাত্র বললেন যে এটা ধীরে ধীরে আগানো হবে। ধীরে ধীরে আবার নতুন মানুষের জন্য, পুরান মানুষের জন্য। আপনার তো অনেক পুরনো বাবু, আপনার মসজিদ সমাজে একবার 10 লক্ষ টাকার মেশিন পত্র নিয়ে আসেন মসজিদ চালু করার জন্য, এই মেডিকেল করার জন্য অনেক চেষ্টা করলেন, এটার জন্য অনেক লোকের সাথে যোগাযোগ করে দিলেন। আর আপনারা পাইতে এত কষ্ট করেন, আপনার দেরি করে এলেন সবার আগে। আর ওসমান ভাই কিছু বলেন? এখন বলেন, আপনার প্রতি অনুরোধ হয়েছে, কিছু বলেন, আমাদের উৎসাহ দেওয়ার জন্য বলেন। আসো আসো আসো, ওইদিকে যাও, ওইদিকে যাও। আজকে আসলে ব্যাংকের যে বিষয়ে আমি আল্লাহ দিলে বেশ কিছু কাজ করতেছি, যেমন আমাদের পোষণ ফাউন্ডেশনের ব্যাপারে আমরা থেকে কাজ করতেছি। শাহেখ ওসমান ভাইকে আমরা পেলাম বছর 3 আগে। আবার নিজস্ব একটা এনজিও আছে হেলথ এন্ড ইকোনমি নামে, আমরা 2 বছর আগে প্রায় 400 ফ্রি ক্যাটারিং অপারেশন করছিলাম। ব্যাংকের ব্যাপারে আমার অভিজ্ঞতা কম, এই জন্য আমি আজকে মূলত শুনতে আসছি। আর সাথে আমার ব্রাদার ইন ল আসছে, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আহমদ সাহেব, ওকেও নিয়ে আসছি। তা আমি আসলে নবলি ভাই, আমি আজকে জাস্ট শোনার জন্য আসছি, কারণ এখানে ব্যাংকার যারা আছেন মূলত তারাই কথা বলে। আর এই যে আমার মামার কথা আলাপ হয়েছিল, উনি আমাকে ফোন দিয়েছেন এখন নিয়োগ থেকে, আমি আপনাদের অনুমতি থাকলে ওনাকে মোবাইলে কানেক্ট করে দিই। যাই হোক, যত কিছু বলি, পাকিস্তানের একটা ইয়ে আছে না, আছে না, পরে আসলে দেন আমেরিকার সাথে একটা যোগাযোগ করে কথা বলা। তো এইটা মনে করি এখনই একটু শুরু করলে আপনার অবশ্যই তো, আর যেটা বলছেন আপনি ওটা উল্টো করলে ভালো হয়। আপনার ব্যাংকিং এক্সপেন্স নিয়ে ব্যাংক গঠন করবেন, এটা যদি বলতে আমি তো একটা মাইনাস হয়ে যাবো। না না, আমি বলছি যে আমি যারা ব্যাংকের এক্সপেরিয়েন্স তার কাছে আমাকে শুনতে হবে আগে। হাদিসে আছে যে না না, সেটা তো আছে। আগাবো একটু দূর থেকে। আমাকে এক মিনিট সময় দেন, একটা জরুরি টেলিফোন করে নিন। সালাম আলাইকুম। কতদূর আপনারা? জি, আসসালামু আলাইকুম। আমরা মিটিং শুরু করছি, আপনাকে আমি এখানে রাখি। এটা তো আমরা এতগুলো লোক বসে আছি আপনাদের জন্য, আর আপনারা ওটা খাওয়া দাওয়ার চিন্তা করতেছেন। সরি সরি সরি, আমরা প্রায় 20-25 জন লোক বসে আছি আপনাদের জন্য। এর কোনো মানে আছে? আপনারা তো অভিজ্ঞ লোক, আমরা তো খুবই এখানে আপনার জন্য অপেক্ষা করতেছি। আমাদের ওই মেন মেহমান যে উনি আসতে আর একটু দেরি করবেন, এটা ওদের খেয়ে করবেন। এসে আপনাদের পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে পরবর্তী পর্যায়ে আপনাদের জানানো হবে। এখন আমরা কি স্যার উনি আছে, উনি উনি আছে। দেখতেছে আর কি। উনি মিটিংটা অ্যাটেন্ড করতেছে না, এটা এখানে থাকুন, আমেরিকা থেকে সেট করে দেন তো। কনফারেন্সে স্যার আপনি আপনার বক্তব্য আমি জানাতে সালাম বিনিময় করব। হ্যাঁ, সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনাদের কিছু ওই দোয়া দেওয়া পাইলে আমরা অনেক ভালো থাকবো ইনশাল্লাহ। জি, এখন বলেন আপনাদের আমাদের জন্য আপনার কি দোয়া আছে? আপনি আমেরিকা থেকে আমাদের জন্য কতদূর কি করবেন? ওই ডাক্তার আব্দুল কাদের বলে আপনার আমেরিকার এক বন্ধু ছিলেন, উনি বলছিলেন যে আমি একাই 100 কোটি টাকার একটা ব্যবস্থা করে দেবো। তো ওনার নাম, টেলিফোন নাম্বার আপনার কাছে দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে। এখন তো বাংলাদেশের পরিবেশ তো আপনার জানা আছে, এই পরিবেশে আমরা চাই যে খুব তাড়াতাড়ি এই পরিবেশটাই কাজে লাগায় বিশ্ব ব্যাংকটা খুব তাড়াতাড়ি শুরু করে দেয় ইনশাল্লাহ। বাংলাদেশ এখানে ইন্টারন্যাশনাল বল সক্ষম সেটা তখন আমরা নিজের দর্শক
যা করার এখনই করতে হবে আপনাকে এবং যত কিছু করতে পারেন দেখছেন অবশ্যই আইনের ভিতরে থেকে করবেন। সাউন্ড বাড়ানো যায়? ঠিক আছে। জি না, তা অবশ্যই। এখানে আমাদের যারা আছেন অধিকাংশ মত এটাই যে বর্তমান পরিস্থিতিতে আমাদের এই বিশ্ব ইসলাম ব্যাংকটা আমরা দাঁড়া করা করবো ইনশাল্লাহ। এটার জন্য এখন এই একটু আগে আলাপ হলো ওই যে বর্তমান অর্থ উপদেষ্টাদের ওনার খুব ক্লোজ ফ্রেন্ড আয়সা মিটিং বা ধরতে পারবেন কিনা জানি না, তো উনি আসতেছেন আর কি, আসবেন। অত আমরা তখন থাকতে পারি না পারি। অর্থাৎ আমাদের একটা আল্লাহর মেহরবানিতে একটা ভালো লিঙ্ক হয়ে যাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি অর্থ উপদেষ্টাকে নিয়ে আমাদের এই ব্যাংকটা চালু করা এবং যাতে করে আমাদের বাংলাদেশ থেকে কয়েক কোটি লোক আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি তার ব্যাপারেও আমরা চেষ্টা করতেছি। এই জন্য আমরা খাস করে দোয়া এবং দেওয়া দরকার। ইনশাআল্লাহ ওই নাম্বারটা দিয়ে আমি ওনার সাথে আলাপ করবো কালকে রাখবো। ঠিক আছে, তো আমাদের এই যারা উপস্থিত আছেন আমরা প্রায় 25 জনের মধ্যে উপস্থিত আছি এখন আমরা কথা শোনার জন্য। ওই সবাইকে একটু আর কি আশ্বাস বাণী দেওয়া যেতে পারে দেখেন। আপনার সালাম পৌঁছাইছি। জি অবশ্যই। আর আপনার হোয়াটসঅ্যাপে আমরা আমাদের কাগজপত্র খুব তাড়াতাড়ি পাঠাই দিব, যাতে করে আপনার এই অনুযায়ী আমেরিকার থেকে বেশ কয়েকজন স্পন্সর আমাদের একটু তাড়াতাড়ি জোগাড় করে দিবেন, যাতে করে আমরা উৎসাহিত হই। বাংলাদেশি লোকেরা তো মনে করেন বাইরের প্রতি আগ্রহ তাদের বেশি। এই বাইরের আগ্রহটা যদি আমরা একটু দেখতে পাই তাহলে আমাদের জন্য কাজকর্ম করতে সুবিধা হবে, বাংলাদেশিরাও খুব উৎসাহিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে আর কষ্ট না দেয়, আপনার তরফ থেকে সবাইকে সালাম বলে দেয় আর আপনার কথাটা বলে দিই। সবাই ভালো থাকেন। জি জি, আচ্ছা জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে সেট করে দিতে হবে। তো হ্যাঁ, থ্যাংক ইউ। যে তবু আমাদের কিছু কথাবার্তা আমরা শোনেন, এটার জন্য এখনো আপনাকে একটু লাইনে রাখলাম আর কি। তো উনি আপনাদেরকে সালাম জানাইছেন 1 নম্বরে, আর 2 নম্বরে উনি বলছেন ওনার জানাশোনা কিছু ব্যাংকার আছে তাদের সাথে যোগাযোগ করে দিবেন। এবং আমি তো বললাম ডাক্তার আব্দুল কাদের কথা, ওটার নাম্বারটা উনি চাইলেন, উনি কালকে যোগাযোগ করবেন। অর্থাৎ উনি এই ব্যাংকের জন্য, আপনারা তো এই সংক্ষিপ্ত আলায় বুঝতে পারছেন যে এই ব্যাংকটা যারা তাড়াতাড়ি হয় তার জন্য আমাদের প্রতি একটা অনুরোধ বললেন যে এই সরকার থাকাকালীন খুব তাড়াতাড়ি করা জন্য। এটা তো আমাদের সবারই ইচ্ছা আছে, কি বলেন? তো উনিও সেই ইচ্ছাটা ওনার থেকে প্রকাশ করলেন যে এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করে ফেলেন। ওনার তরফ থেকে যত সহযোগিতা উনি সেটা করবেন, এ হলো ওনার বক্তব্য আর কি। তা আমরা এই ইয়া কই আব্দুল্লাহ কই, তুমি কি ইয়া করতে পারো? ওই জাম্বিয়ার সাথে একটা লিঙ্ক করার ব্যবস্থা করতে পারো? সমবলে আসো, মুরব্বী তো লাইনে রাখলাম। জাম্বিয়াতে দেখো তো এরকম ধরনের ইয়ে করতে পারো।